রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত ৮টা ২৩ মিনিটে, ভারত সময় রাত ৭টা ৫৩ মিনিট এবং তেহরান সময় বিকেল ৫টা ৫৩ মিনিটে। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ ২৫ মিটার ব্যান্ডে ১১,৬০০ কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ ৩১ মিটার ব্যান্ডে ৯,৮৭০ কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/রেডিও তেহরান bn। এছাড়া আমাদের এ অনুষ্ঠান স্যাটেলাইট বাদ্র ৫ অথবা ইরান স্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন আফগানিস্তানে নারী শিক্ষার বিষয়ে তালেবানের নমনীয় অবস্থান সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশ সরকার আবারও সাজানো নির্বাচন করতে চায় বলে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিযোগ সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে ছোট্ট বন্ধুদের জন্য সাপ্তাহিক পরিবেশনা রংধনু। প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক আয়োজন কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল, জাতিসংঘ বৈঠকে ইরানের অভিযোগ। লেবাননের সামরিক বাহিনী ও প্রতিরোধ আন্দোলনকে অব্যাহতভাবে সমর্থন দেবে ইরান, পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠিত হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের প্রতিধ্বনি করলেন আইনমন্ত্রী। এবং পশ্চিমবঙ্গের বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য সম্পাদক সব্যসাচী। রাহুল সিনহা বললেন, পাপ বিদায় হয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েল পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য গঠনে বাধা সৃষ্টি করছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি একথা বলেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত করার জন্য গত কয়েক দশক ধরে যে প্রচেষ্টা চালানো হচ্ছে তাতে আমেরিকা এবং ইসরায়েল বাধা সৃষ্টি করে চলেছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের একটি বৈঠকে এসব কথা বলেছেন ইরানের স্থায়ী প্রতিনিধি। পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্য সংক্রান্ত বক্তব্যের মধ্য দিয়ে মাজিদ তাখতে রাভাঞ্চি মূলত ইহুদিবাদী ইসরায়েলের পরমাণু অস্ত্রের দিকে ইঙ্গিত করেছেন। ইসরায়েল তার গোপন পরমাণু অস্ত্র কর্মসূচির মাধ্যমে কয়েকশো বোমা তৈরি করেছে বলে ধারণা করা হয়, তবে ইসরায়েল কখনো এই বোমার কথা স্বীকার করে না, আবার অস্বীকারও করে না। গতকালের বৈঠকে ইরানের স্থায়ী প্রতিনিধি সুস্পষ্ট করে বলেছেন, ইসরায়েলের কাছে সব ধরনের গণবিধ্বংসী অস্ত্র রয়েছে এবং সেগুলোকে আঞ্চলিক দেশগুলোর বিরুদ্ধে ব্যবহারের হুমকি দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো রকমের পূর্ব শর্ত ছাড়াই ইহুদিবাদী ইসরায়েলকে পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি সহ সমস্ত আন্তর্জাতিক উদ্যোগে যুক্ত হতে বাধ্য করতে হবে। আমেরিকার অস্ত্র ভাণ্ডারে মজুদ থাকা পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ২০১৭ সালের পর এই প্রথম আমেরিকা এই তথ্য প্রকাশ করল। মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে,
দেশের সক্রিয় এবং নিষ্ক্রিয় পরমাণু অস্ত্রের সংখ্যা ৩,৭৫০। বিবৃতিতে বলা হয়েছে ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত পরমাণু অস্ত্রের এই সংখ্যা ছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তর দাবি করেছে পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টার ক্ষেত্রে রাষ্ট্রীয় পরমাণু অস্ত্রের মজুদ সম্পর্কিত তথ্যে স্বচ্ছতা বাড়ানো গুরুত্বপূর্ণ বিষয়। ২০১৮ সালের মার্চ মাসে শেষবারের মতো ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরমাণু অস্ত্রের সংখ্যা প্রকাশ করে বলেছিল ২০১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত আমেরিকার হাতে ৩,৮২২টি পরমাণু অস্ত্র মজুদ ছিল। ডোনাল্ড ট্রাম্পের আমলে পরমাণু অস্ত্র কর্মসূচি জোরদার করা হয় এবং দেশটির পরমাণু অস্ত্র আধুনিকায়ন করা হয়েছিল। আমেরিকা এবং রাশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি পরমাণু অস্ত্রধারী দেশ। এরপর রয়েছে ব্রিটেন, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের গোপন পরমাণু অস্ত্র রয়েছে, তবে তারা তা কখনো স্বীকার বা প্রত্যাখ্যান করে না। ১৯৪৫ সাল থেকে এ পর্যন্ত আমেরিকা ৭০,০০০-এর বেশি পরমাণু ওয়ারহেড তৈরি করেছে, যা সমস্ত পরমাণু অস্ত্রধারী দেশের মোট পরমাণু অস্ত্রের সংখ্যার চেয়ে বেশি। পরমাণু অস্ত্র তৈরির জন্য এ পর্যন্ত মার্কিন সরকার $৯.৬১ ট্রিলিয়ন খরচ করেছে। এছাড়া আমেরিকা হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যারা মানব ইতিহাসে পরমাণু অস্ত্র দিয়ে কোনো দেশের উপর হামলা চালিয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান লেবাননের সঙ্গে তার দেশের বন্ধুত্বপূর্ণ ও গভীর সম্পর্কের প্রশংসা করে বলেছেন, লেবাননের জনগণ সামরিক বাহিনী এবং প্রতিরোধ যোদ্ধাদেরকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। তেহরান। তিনি বলেন, আঞ্চলিক মিত্রদের পাশে তেহরান শক্তিশালীভাবে দাঁড়াবে এবং লেবাননের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি অব্যাহতভাবে সমর্থন দেবে। ইরানের সম্প্রচার সংস্থা IRIB-কে আমির আবদুল্লাহিয়ান এসব কথা বলেন। তিনি আজ রাশিয়া থেকে লেবানন সফরে বৈরুতে পৌঁছান। সর্বশেষ খবর অনুযায়ী তিনি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে বৈঠক করেছেন। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে যখন লেবাননের একদল ব্যবসায়ী তেল আমদানি করেছেন এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ তার প্রতি জোরালো সমর্থন দিয়ে আসছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফর করলেন। IRIB-কে তিনি আরও বলেন, লেবানন যদি অনুরোধ জানায় তাহলে ইরানের কাছে আরও সুবিধাজনক প্রস্তাবনা রয়েছে। তিনি বলেছেন, তেলের বাইরে আরও বিভিন্ন খাতে লেবাননকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ইরান। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করেছে বিশ্বব্যাংক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সংক্রান্ত বিশ্বব্যাংকের এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট। বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়ে যাওয়ার পেছনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকে দায়ী করেছে বিশ্বব্যাংক। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সংক্রান্ত বিশ্বব্যাংকের এক গবেষণায় এই তথ্য প্রকাশ পেয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত এক ওয়েবিনারে এই গবেষণা ফলাফল তুলে ধরে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণেই বাংলাদেশের মানুষের মধ্যে উদ্বেগ, উৎকণ্ঠা ও তাপমাত্রা ও বৃষ্টিপাতের মাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে ভবিষ্যতে রাজধানী ঢাকার ডেঙ্গু প্রকোপ আরও বাড়তে পারে। জনস্বাস্থ্যের উপরে এর নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে, যা সামনে আরও বাড়তে পারে। 1976 সাল থেকে 2019 সালের মধ্যে বাংলাদেশে গড় তাপমাত্রা বেড়েছে 0.5 ডিগ্রি সেলসিয়াস, আর তার ফলে ধীরে ধীরে লোপ পাচ্ছে ঋতুভেদের আবহাওয়ার বৈচিত্র্য। প্রতি বছর গ্রীষ্মের সময়টা একটু একটু করে বেড়ে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে গরম। ফলে যে সময়টায় শীত থাকার কথা তখনও তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকছে। আবহাওয়া পরিবর্তনের চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক বলেছে, বাংলাদেশের সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে গড় বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় দীর্ঘায়িত হয়েছে বর্ষাকাল। অথচ যে সময়টায় সবচেয়ে বেশি বৃষ্টি হতো আগে, সেই জুন আগস্ট মৌসুমে গড় বৃষ্টিপাত কমে যাচ্ছে।
ফলে ওই সময় যেসব রোগের প্রাদুর্ভাব দেখা দেয় সেগুলো আরো বেশি সময় ধরে ছড়ানোর মতো উপযুক্ত তাপমাত্রা ও বৃষ্টির পরিবেশ পাচ্ছে। এর প্রভাব পড়েছে ডেঙ্গুতেও। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা। বলছিলেন আমাদের প্রতিনিধি। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন বা ইসি গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, কোভিডের কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। আজ রাজধানীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে পরিষ্কারভাবে বলেছেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। আজকে নতুন করে কিছু বলার অবকাশ নেই। আইনমন্ত্রী বলেন, আমি এমন কথা বলছি না যে ইসি গঠন নিয়ে যে আইনের কথা সংবিধানে বলা আছে তা করব না, কিন্তু করোনা পরিস্থিতি এবং এই ইসির মেয়াদ আগামী ফেব্রুয়ারিতে শেষ হয়ে যাবে। সবকিছু মিলিয়ে এখন আইন করে ইসি গঠন করা সম্ভব নয়। প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটিই হবে, সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ বিধানসভায় তৃণমূলের মহাসচিব এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি। ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার বিধানসভায় তৃণমূলের মহাসচিব এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা গ্রহণ করেন। এ সময় সেখানে রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ববি উপস্থিত ছিলেন। এ প্রসঙ্গে সব্যসাচী দত্ত বলেন, দলের মধ্যে ভুল বোঝাবুঝি হয়তো আমার সঙ্গে কিছু কিছু সময় হয়েছিল, যার থেকে আবেগতাড়িত হয়ে অন্য দলে গেছিলাম এবং আজকে মমতাদি আমাকে আবার গ্রহণ করলেন, পার্থদা ববিদা আমাকে গ্রহণ করলেন, আবার আজকে নতুনভাবে পথ চলা শুরু হলো। বলছিলেন সব্যসাচী দত্ত। এ প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, বন থেকে পশু পাখি ধরে আনলে তা পোষ মানে না। আমি মনে করি পাপ যত বিদায় হয় ততই ভালো, কারণ এইটাই বিজেপির সমস্ত লোক চাচ্ছিল যে যাচ্ছে না কেন। আমরা অনেক আগেই আশা করেছিলাম, গুরু মুকুল যখন চলে গেছে তখনই চলে যাবে এটাই ভেবেছিলাম, তো যাচ্ছে না কেন এটাই আমি মনে করি আমাদের অস্বস্তি বাড়াচ্ছিল। তো আজকে চলে যাওয়ার পরে এখন হাঁপ ছেড়ে বাঁচলাম। বলছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। 2019 সালে বিধাননগরের সাবেক মেয়র ও তৃণমূল নেতা সব্যসাচী দত্ত বিজেপিতে যোগ দিয়েছিলেন। সম্প্রতি বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে তার মতবিরোধ চলছিল। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরে আসি বিশ্ব সংবাদে। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে আজ ভোররাতে সংঘটিত ভূমিকম্পে অন্তত 20 জন নিহত ও 300 জন আহত হয়েছেন। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মহাপরিচালক নাসির এই তথ্য জানিয়েছেন। রাত 3টার দিকে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এ সময় লোকজন গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে 102 কিলোমিটার পূর্বে এবং মাটির 20 কিলোমিটার গভীরে। বেলুচিস্তান প্রদেশের হারনাই শহরের ডেপুটি কমিশনার সোহেল আনোয়ার জানান, 100-এর বেশি মাটির ঘর ভেঙে পড়েছে। ভূমিকম্পের বেশ কিছু সরকারি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শত শত মানুষ এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সোহেল আনোয়ার বলেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকর্মীরা কাজ করছেন এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী
চিউ কিওচেং বলেছেন, গত 4 দশকের মধ্যে চীনের সঙ্গে তাইওয়ানের সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে। তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনের উপর দিয়ে চীনের সামরিক বাহিনীর বহু সংখ্যক জঙ্গি বিমান ও বোমারু বিমান উড়ে যাওয়ার কয়েকদিন পর তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী এই বক্তব্য দিলেন। গত শুক্রবার পরপর 4 দিন চীনের প্রায় 150টি বিমান তাইওয়ানের এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করে। এই ঘটনাকে তাইওয়ান চীনের পক্ষ থেকে অব্যাহত হয়রানি বলে উল্লেখ করেছে। গত মঙ্গলবার সর্বশেষ তাইওয়ানের আকাশসীমায় চীনা বিমান প্রবেশ করে। চীনের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনা প্রসঙ্গে তাইওয়ানের সংসদে একজন আইন প্রণেতার এক প্রশ্নের জবাবে প্রতিরক্ষামন্ত্রী চিউ কিও বলেন, পরিস্থিতি খুবই মারাত্মক। 40 বছরের মধ্যে বর্তমানে চীনের সঙ্গে সবচেয়ে মারাত্মক সামরিক উত্তেজনা চলছে এবং তাইওয়ান প্রণালীতে সংঘাতের ঝুঁকিও রয়েছে। তাইওয়ানকে নিজের ভূখণ্ড হিসেবে মনে করে চীন। বেইজিং সবসময় বলে আসছে, প্রয়োজন হলে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসবে। তবে তাইওয়ান নিজেকে স্বাধীন দেশ দাবি করছে। তারা নিজেদের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতিও ব্যক্ত করে আসছে। আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা আন্তরিকতাপূর্ণ আলোচনা করেছেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান মস্কো সফরে গিয়ে এই আলোচনা করেন। আনুষ্ঠানিক আলোচনার পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল জানান, ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী সদস্য পদ লাভের প্রক্রিয়া শুরু হয়েছে। ল্যাভরভ বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার স্থায়ী সদস্য হওয়ার বিষয়টি ছিল তেহরানের জন্য ইতিবাচক ঘটনা। এখন ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে তেহরানের স্থায়ী সদস্যপদ লাভের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইরান অস্থায়ী সদস্য হিসেবে ইউরেশিয়া ইকোনমিক ইউনিয়নে কাজ করছে। এখন স্থায়ী সদস্য পদের বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান ও রাশিয়ার মধ্যে শতকরা 42% বাণিজ্য বেড়েছে। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপথে আমন্ত্রণ জানাচ্ছি। আফগানিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নুরুল্লাহ মুনির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আলাদা শিক্ষকের উপস্থিতিতে এবং ইসলামী শালীন পোশাক হিজাব মেনেই সেখানে শিক্ষাদান কার্যক্রম চলবে। এ সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। আফগানিস্তানের শিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা নুরুল্লাহ মুনির ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের স্কুল খুলে দেওয়ার ঘোষণা দিয়ে বলেছেন, আলাদা শিক্ষকের উপস্থিতিতে এবং ইসলামী শালীন পোশাক হিজাব মেনেই সেখানে শিক্ষাদান কার্যক্রম চলবে। নুরুল্লাহ মুনির আরও বলেছেন, তালেবান কখনোই স্কুলে মেয়েদের শিক্ষা গ্রহণের বিরোধী নয়, বরং মেয়েরা যাতে ইসলামী শিক্ষা অনুসারে সুস্থ পরিবেশে স্কুলে শিক্ষা গ্রহণ করতে পারে সেজন্য নতুন করে পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পর্যবেক্ষকরা বলছেন, এই তালেবান কর্মকর্তার বক্তব্য থেকে নারী শিক্ষার ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে মনে করা হচ্ছে, যার অর্থ হচ্ছে দেশ পরিচালনায় কঠোর অবস্থান থেকে তারা ধীরে ধীরে সরে আসছে। কিন্তু নারী শিক্ষার ব্যাপারে তালেবানের অতীত কর্মকাণ্ড ও কঠোর দৃষ্টিভঙ্গির আলোকে বলা যায়, তারা নারী শিক্ষার বিরোধী নয় বলে নুরুল্লাহ মুনির যে দাবি করেছেন তা স্রেফ লোক দেখানো প্রচার হতে পারে। এই কারণে ঠিক কবে নাগাদ মেয়েরা স্কুলে যেতে পারবে সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি। বাস্তবতা হচ্ছে, তালেবান কাবুলের ক্ষমতা দখলের পরপরই শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের অংশগ্রহণের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিল।
কিন্তু হক্কানি গ্রুপ ও কোয়েটা পরিষদের মতো উদার বা মধ্যপন্থী তালেবানের সাথে অন্য তালেবানের অভ্যন্তরীণ তীব্র মতবিরোধের কারণে ধারণা করা হচ্ছে নারী শিক্ষার বিষয়ে নীতিতে পরিবর্তন আনতে তারা বাধ্য হচ্ছে। কেননা আফগানিস্তানে তালেবানের নেতৃত্বে বর্তমান অস্থায়ী পরিষদের উপর হক্কানি গ্রুপের ব্যাপক প্রভাব রয়েছে। এ কারণে আফগানিস্তানে অনেক স্কুল কলেজ বন্ধ হয়ে গেলেও মাজারি শরীফে নারীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার খবর পাওয়া গিয়েছিল। এ থেকেই আফগানিস্তানের সামাজিক ব্যবধান ও নারী শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে ব্যাপক মতপার্থক্যের প্রমাণ পাওয়া যায়। আফগানিস্তান বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক মরিয়াম শাহী মনে করেন 2 দশক আগের ও বর্তমান তালেবানের মধ্যে পার্থক্য রয়েছে। মোহাম্মদ নাইম ভারদাক ও আব্বাস ইস্তানাকজাই এর মতো প্রভাবশালী ব্যক্তিরা দিল্লি ও পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তালেবানের উপর প্রভাব খাটানোর মতো যোগ্যতা তাদের রয়েছে। এ অবস্থায় তালেবান নারী শিক্ষার বিষয়ে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। ফিরে আসছে দৃষ্টিপাত। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বলেছে সরকার আবারও সাজানো নির্বাচন করতে চায়। এই সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল আরও একবার এরকম নির্বাচনের পায়তারা করছে যে নির্বাচনে কেবল তাদের পার্টি। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং নতুন নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে গতকাল দলীয় কার্যালয়ে শ্রেণী পেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের ভোটের অধিকার ছাড়া নির্বাচনে বিজয়ী হবার অগ্রিম ঘোষণা গণতন্ত্র নয়। ক্ষমতাসীনদের হাবভাব দেখে বোঝা যায় 2014 ও 2018 সালের ধারাবাহিকতায় আগামীতেও তারা এরকম নির্বাচন দেবেন যে নির্বাচনে তারা ছাড়া আর কেউ জিততে পারবে না। সাইফুল হক বলেছেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচনের কোনো সুযোগ নেই, দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ও তা এখন জানে। মতবিনিময় সভায় অংশগ্রহণকারী ক্ষেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান রেডিও তেহরানকে বলেছেন, গতবারও 2018 সালের নির্বাচনের আগে 6 নভেম্বর শেখ হাসিনার সাথে আমরা বাম জোট সাক্ষাৎ করেছিলাম। শেখ হাসিনা সেখানে আমাদেরকে বলেছিল, আমার প্রতি আস্থা রাখেন, বিশ্বাস রাখেন, আমি একটা নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিব। উনার প্রতি আস্থা বিশ্বাস রেখে জনগণ প্রতারিত হয়েছে, জনগণ অপমানিত হয়েছে। আবার নতুন করে 2023 সালের দিকে আবার যে নির্বাচন হতে যাচ্ছে, এখন একটা শঙ্কা যে আবারও 2014-2018 সালের মতো আবার একটা নির্বাচন হয়তো আওয়ামী লীগের এই শেখ হাসিনার সরকারের নেতৃত্বে হতে যাচ্ছে। এ প্রসঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক রেডিও তেহরানকে বলেছেন, স্বৈরশাসন দীর্ঘদিন টিকিয়ে রাখতে হলে আরও বেশি স্বৈরাচারী হতে হবে শেখ হাসিনাকে। শেখ হাসিনার 2023 সালের নির্বাচনে সে আরো সর্বাত্মক স্বৈরতান্ত্রিক হইতে চাচ্ছে, কিন্তু এর বিপরীতে বাংলাদেশের সিভিল সোসাইটি, সমস্ত রাজনৈতিক দল এটাকে প্রতিরোধ করবে এবং এর বিরুদ্ধে আগামী 2 বছরের মধ্যে বড় ধরনের আন্দোলন গড়ে ওঠারই সম্ভাবনা বেশি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতারা বলে আসছেন, শেখ হাসিনার প্রতি জনগণের আস্থা এবং দেশের ব্যাপক উন্নয়নের কারণে আগামী নির্বাচনে তাদের দল আবারও জয়ী হবে। প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত।